বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমারের ব্যক্তিগত জীবন রোমাঞ্চ, সংগ্রাম, খ্যাতি এবং নানান মানসিক টানাপোড়েনে ভরা। ১৯৪৮ সালের ১লা জুন গৌরী দেবীকে বিয়ে করেন তিনি। পরবর্তীতে খ্যাতির শিখরে পৌঁছে অভিনেত্রী সুপ্রিয়া দেবীর সঙ্গে ১৭ বছর একসঙ্গে কাটালেও তিনি আইনি বিচ্ছেদ দেননি স্ত্রী গৌরী দেবীকে। ভবানীপুরের বনেদি মুখোপাধ্যায় পরিবারের মেয়ে ছিলেন গৌরী দেবী। কৈশোরেই তাদের মধ্যে ভালো লাগার সম্পর্ক তৈরি হয়। সেই যুগে প্রেম মানেই ছিল লুকিয়ে দেখা করা আর চিরকুটের আদান প্রদান। উত্তম কুমার তখন থিয়েটার আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকলেও গৌরীর একটি ঝলক পাওয়ার জন্য মুখিয়ে থাকতেন। গৌরী দেবীর পরিবার ছিল বেশ রক্ষণশীল এবং অবস্থা সম্পন্ন। অন্যদিকে অরুণ কুমারের পরিবার ছিল সাধারণ মধ্যবিত্ত। ফলে এই প্রেমকে পরিণয়ে রূপ দেওয়া সহজ ছিল না। ১৯৪৮ সালের ১লা জুন অরুণ কুমার তখনও উত্তম কুমার হয়ে ওঠেননি। রূপলী পর্দার স্বপ্ন চোখে নিয়ে তিনি তখন পোর্ট কমিশনার্সের অফিসে সামান্য বেতনে ক্লার্ক বা কেরানির চাকরি করতেন। গৌরী দেবীর পরিবার এই বিয়েতে রাজি ছিলেন না, কিন্তু ভালোবাসার টানে দুজনে বাড়ি থেকে পালিয়ে গিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে অবশ্য দুই পরিবারই এই সম্পর্ক মেনে নেয়। বিয়ের পর ভবানীপুরের যৌথ পরিবারে শুরু হয় তাদের নতুন জীবন। পোর্ট কমিশনার্সের সাধারণ চাকরি আর থিয়েটারের সামান্য আয়ে সংসার চালানো কঠিন ছিল, কিন্তু গৌরী দেবী সমস্ত অভাব অনটন হাসি মুখে মেনে নিয়েছিলেন। উত্তম কুমার যখন একের পর এক ফ্লপ সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন, যার কারণে স্টুডিও পাড়ায় তার নাম হয়ে গিয়েছিল ফ্লপ মাস্টার জেনারেল, তখন গৌরী দেবী তাকে সাহস জুগিয়েছিলেন। ১৯৫০ সালের ৭ই সেপ্টেম্বর এই দম্পতির কোল আলো করে আসে তাদের একমাত্র সন্তান গৌতম চট্টোপাধ্যায়। সন্তানের জন্মের পর থেকেই যেন উত্তম কুমারের ভাগ্য বদলাতে শুরু করে। ১৯৫২ থেকে ৫৩ সালের দিকে ৭.৭৪ এবং অগ্নিপরীক্ষা সিনেমার মাধ্যমে উত্তম কুমারের ভাগ্য ঘুরে যায়। উত্তম কুমার নিজেই বহু সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তার জীবনের স্ট্রাগলের দিনগুলোতে গৌরী দেবী যদি ঢাল হয়ে পাশে না দাঁড়াতেন, তবে তার মহানায়ক হয়ে ওঠা সম্ভব হতো না। চলচ্চিত্রের সাফল্য যেখানে তাকে মহানায়ক বানিয়েছিলেন, ঠিক সেখানেই তার ব্যক্তিগত জীবন গভীর সংকটের মুখে পড়েছিল। উত্তম কুমারের আকাশ ছোঁয়া সাফল্য এবং গ্ল্যামারময় জীবন তাদের সংসারে প্রবল ঝড় নিয়ে আসে। রূপালী পর্দার ম্যাটিনি আইডল হওয়ার পর তৎকালীন প্রায় সব নামী অভিনেত্রীদের সঙ্গেই উত্তম কুমারের নাম জড়াতে শুরু করে। এই সমস্ত বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জন ও রটনা ভবানীপুরের রক্ষণশীল যৌথ পরিবারে প্রতিনিয়ত অশান্তির সৃষ্টি করত। স্বামীর গ্ল্যামারময় জগৎ এবং এই নিত্যদিনের পারিবারিক অশান্তি গৌরী দেবীকে মানসিকভাবে উত্তম কুমারের থেকে দূরে সরিয়ে দেয়। সবচেয়ে বড় মোড় আসে ১৯৬৩ সালে, যখন অভিনেত্রী সুপ্রিয়া দেবীর সাথে উত্তম কুমারের সম্পর্ক গভীর রূপ নেয়। বাড়িতে তীব্র অশান্তির এক রাতে উত্তম কুমার ভবানীপুরের চেনা ঘর ছেড়ে চলে যান ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে সুপ্রিয়া দেবীর সঙ্গে বসবাস শুরু করে। এই ঘটনার পর থেকে তাদের শারীরিক দূরত্ব স্থায়ী রূপ নেয়। তবে সামাজিকভাবে আইনি বিচ্ছেদ না হওয়ায় গৌরী দেবী আজীবন উত্তম কুমারের আইনি স্ত্রী হিসাবেই থেকে যান। এত দূরত্ব এবং সুপ্রিয়া দেবীর সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকা সত্ত্বেও উত্তম কুমার তার জীবনের প্রথম প্রেম ও স্ত্রীকে পুরোপুরি ভুলে যাননি। তিনি প্রতিদিন সকালে স্টুডিওতে শুটিংয়ে যাওয়ার আগে ভবানীপুরের বাড়িতে আসতেন, মায়ের পা ছুঁয়ে প্রণাম করতেন এবং গৌরী দেবীর খোঁজখবর নিতেন। পরিবারের যাবতীয় আর্থিক দায়িত্ব, ছেলের পড়াশোনা এবং ধুমধাম করে ছেলের বিয়ে দেওয়ার কাজ তিনি নিজে দাঁড়িয়ে থেকে করেছেন। মুম্বাইয়ে শুটিংয়ে থাকার সময় তিনি গৌরী দেবীকে আবেগঘন চিঠি লিখতেন, যা থেকে স্পষ্ট বোঝা যায় যে তাদের সম্পর্কে দূরত্ব এলেও ভেতরে অদৃশ্য টানটি সম্পূর্ণ মুছে যায়নি। গৌরী দেবীও এই নীরব যন্ত্রণা ও একাকিত্ব জীবন মুখ বুজে সহ্য করে গিয়েছেন। মহানায়কের মৃত্যুর পর তার ১ মাসের বেশি সময় ধরে একটানা কান্নার ইতিহাস প্রমাণ করে যে অভিমান থাকলেও ভালোবাসা ফুরিয়ে যায়নি। সুপ্রিয়া দেবীও তার জীবনীতে লিখে গেছেন, ১৯৮০ সালের ২৪শে জুলাই মহানায়কের প্রয়াণের পর ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে তার মরদেহ রাখা থাকলেও শেষকৃত্য এবং শ্রাদ্ধানুষ্ঠানের সমস্ত মূল আচার অনুষ্ঠান ভবানীপুরের বাড়িতেই হয়েছিল। সুপ্রিয়া দেবী নিজেই উদ্যোগী হয়ে উত্তম কুমারের দেহ ভবানীপুরে পাঠানোর ব্যবস্থা করেছিলেন, কারণ তিনি জানতেন
স্বামীর পরলৌকিক ক্রিয়া করার প্রথম অধিকার গৌরী দেবী এবং তার পুত্র গৌতমের। হলিউড, বলিউড, টলিউড, বিভিন্ন তারক ও তারকা, সিনেমা, ওয়েব সিরিজ, গান এবং বিভিন্ন অজানা তথ্য বাংলায় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।